আলো একটা ধাক্কার মতো খায়, কিন্তু নিজেকে দ্রুত সামলে নিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। 2 কদম হেঁটে সামনে এগোতে মাথা ঘুরে পড়ে যেতে নিলে ঈশিতা ধরে ফেলে। ঈশিতা নরম গলায় বলে, আমি তোমাকে ধরে রাখছি ভাবি, তুমি চলো। ডাক্তার রাসেলের কেবিনে শামিন এবং ইয়াসাম দুজনে দুটো চেয়ারে বসে আছে। আলো গিয়ে কেবিনের দরজার কাছে দাঁড়ায়। ইসমাম আলোকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আলো গিয়ে চেয়ারটাকে বসে পড়ে। তার দৃষ্টি ডাক্তার রাসেলের দিকে। রাসেল আলোর দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে, এটাতে সই করতে হবে ভাবি। কাঁপা কাঁপা হাতে আলো কাগজটা নেয়। কিছুক্ষণ কাগজটার দিকে তাকিয়ে থেকে মুখ তুলে একে একে সবার দিকে তাকায়। ঈশিতা আলোর কাঁধে হাত রাখে, নরম গলায় বলে, সব ঠিক হবে, কিছু হবে না তোমার বাবার। শামিন চুপ করে বসে আছে। আলো ধীরে ধীরে কাগজটা সই করে ডাক্তার রাসেলের দিকে এগিয়ে দেয়। রাসেল বলে, এখন তোমরা অপেক্ষা করো, আমরা ডাক্তার আগে একটা মিটিং করব, তোমরা ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো। আলো উঠে চলে যায়। শামিন ঈশিতার দিকে তাকিয়ে বলে, কিছু খাওয়া ওদেরকে, কাজ হবে না ভাইয়া, সবাই কঠিন পাথরের মূর্তি, যা কারিগর তুমি নিজেই। শামিন বোনদের দিকে তাকিয়ে থাকে। ঈশিতা উঠে আলোর পিছু পিছু চলে যায়। কোথায় যাচ্ছ? নরম গলায় বলে শামিন। আলো আজানের হাত ধরে দাঁড়িয়ে পড়ে। শামিন এসে আলোর সামনে দাঁড়ায়। আলো চোখের দিকে তাকিয়ে বলে, রাত 3টের সময় কোথায় যাচ্ছ তুমি? আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, টাকা আনতে, আব্বুর অপারেশনের। শামিন আলোকে শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিয়ে রেগে গিয়ে বলে, বাড়াবাড়ি করছো কিন্তু আলো। আলো নিজেকে ছাড়িয়ে নেয় না শামিনের থেকে, চুপচাপ অন্যদিকে তাকিয়ে থাকে। আলো নীরবতা শামিনকে আরও রাগিয়ে দেয়, কিন্তু মুহূর্তেই নিজেকে শান্ত করে। আলোকে ছেড়ে দিয়ে নরম গলায় বলে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তুমি টাকা কোথায় পাবে? না ব্যাংক খোলা, না স্বর্ণের দোকান। কে দেবে তোমাকে টাকা? আর এই শহরে আমার জানা মতে তোমাদের কোনো পরমাত্মীয় নেই যে এই মুহূর্তে কিছু চাইলেই তোমাকে এতগুলো টাকা দিয়ে দিবে। আলো শামীমের দিকে তাকায়। শামীম বলে, আমি টাকার ব্যবস্থা করছি, তুমি বরং ধার হিসাবে নাও, পরে না হয় শোধ করে দিও। তোমার গহনাগুলো আমাকে দিও। তবুও এত রাত অযথা পণ্ডশ্রম করো না আলো, তোমার মায়ের কাছে যাও। আমি আপনার কাছ থেকে ধারও নেব না। শামীম এইবার প্রচণ্ড বিরক্ত হয়ে রেগে গিয়ে দেয়ালে একটা ঘুষি মেরে দেয়। ঈশিতা এসে ভাইয়ের হাত ধরে। ইসমাম এসে দাঁড়ায়। ঈশিতা আলোকে এক পলক দেখে কিছু কঠিন কথা বলতে যাবে, অমনি ইসমাম চোখ দিয়ে ইশারা করে, তাকে কিছু বলে নিষেধ করে। নিজেকে সামলে নিয়ে ঈশিতা আলোকে বলে, ঠিক আছে ভাবি, ভাইয়া থেকে নিতে হবে না, তুমি আমার থেকে ধার নাও। তোমার গহনাগুলো আমাকে দিও প্লিজ। আলো ঈশিতার দিকে তাকিয়ে থাকে। ঈশিতা এসে আলোর গালে একটা হাত রেখে বলে, আপু বলো তো, তুমি আমার, তাই না? তাহলে আমার এই কথাটা ফেলো না প্লিজ, প্লিজ ভাবি, প্লিজ। আলো আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের গাল থেকে ঈশিতার হাতটা ছাড়িয়ে নিয়ে ধীর পায়ে হেঁটে রেহানার কাছে চলে যায়। অপেক্ষার পর গুনতে গুনতে সকাল 6টা বেজে গিয়েছে। আর 1 ঘন্টা পর অপারেশন। এর মাঝে কেউ কিছু মুখ দেয়নি। আদনান, রুহানি এবং রাসেল ছাড়াও আরও 2জন ডাক্তার অপারেশন রুমে ঢুকে প্রস্তুতি নিচ্ছে সব কিছুর। রেহানা বিধ্বস্ত মুখটা নিয়ে বসে আছে স্বামীর ক্যাবিনের সামনে। আলো এসে মাকে একটু পানি খাইয়ে দেয়। আজান ভোর 4টার দিকে একবার বাড়িতে গিয়েছিল সে। এইমাত্র এসে মায়ের পাশে বসে পড়ে। আয়াত বাইরে থেকে কিছু শুকনো খাবার কিনে এনে আলোর পাশে বসে। শামীম ধীর পায়ে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ায়। আলো শামীমকে দেখে উঠে চলে যায়। আওয়াজ আয়াত বোনের পিছু পিছু চলে যায়। রেহানা বসে আছে। শামীম রেহানার পাশে বসে। কিছুক্ষণ দুজনে চুপচাপ। শামীম রেহানার দিকে এক পলক তাকিয়ে তার হাত দুটো মুঠো করে ধরে। রেহানা শামীমের দিকে তাকায়। শামীম নরম গলায় বলতে থাকে, আন্টি, এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি অন্যায় আপনাদের সাথে করেছি। একজন স্ত্রী এবং একজন মা হিসেবে আপনি দ্বিগুণ ভুগেছেন। আমি নিজের দোষ স্বীকার করে নিলাম আন্টি। আমি লজ্জিত, অনুতপ্ত। আপনি আমাকে পারলে মাপ। শামীমের আর কিছু বলতে না দিয়ে রেহানা নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। নিজের মায়ের বয়সী এই মহিলার চোখে শামীম তার প্রতি তীব্র ঘৃণা দেখতে পেয়ে আর কথা বলার সাহস পায় না। কয়েক মুহূর্ত বসে থেকে সে উঠে চলে যায়। আতর আলমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।
ওয়েটিং রুমে সবাই অপেক্ষা করছে একটা ভালো খবর শোনার। একমাত্র মেয়ে অপেক্ষা করছে তার বাবার জন্য, দুজন ছেলে অপেক্ষা করছে তার বাবার জন্য, একজন স্ত্রী অপেক্ষা করছে তার স্বামীর জন্য, একজন অপরাধী অপেক্ষা করছে একটা স্বস্তির সংবাদ যাতে তাকে আর কোনো দোষের ভাগিদার না হতে হয়। তাই ইলহামের নাম্বার থেকে অনবরত ফোন আসছে। শামীম প্রথমে ফোনটা রিসিভ করতে চায়নি, পরে রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ইলহাম বলে, ভাইয়া আজকের অনুষ্ঠান কি হবে কিছু বললে না যে? এখানে সব কিছু আয়োজন করা হয়ে গিয়েছে। শামীম কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে, অনুষ্ঠান হবে, লোকজন খায়, সবটা বুঝে বলবি, এখানে সার্জারি চলছে। ইমতিয়াজ মির্জা ইলহামের হাত থেকে ফোন নিয়ে শামীমকে বলে, কি ধরনের রসিকতা শুরু করছো তুমি? এত বড় অনুষ্ঠান আয়োজন করে এখন বলছে আসতে পারবে না? বর বউ ছাড়া রিসিপশন হবে? হ্যাঁ হবে, লোকজন যেন পেট ভরে খেয়ে চলে যায়। ঋতুকে বলো সবটা দেখতে। শামীম, তুমি কি শুরু করেছো একটু বলবে? ওখানে কি করছো তুমি? এখানে আমার একজন আত্মীয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সম্পর্কে তিনি আমার শ্বশুর। এখানে আমার থাকাটা জরুরি বাবা। লোকজনকে তুমি আর ইলহাম ম্যানেজ করো। কোনো সাংবাদিক এলে বলবে যা কথা জানান ইয়াশা মির্জার কাছ থেকে জানতে। রাখছি। ফোনটা কেটে দিয়ে শামীম আলোর দিকে তাকায়। বেঞ্চের উপর পা উঠে হাঁটুতে মাথা রেখে গুটিয়ে বসে আছে। একে একে আতাউল আলমের পরিবার প্রত্যেকটার মুখের দিকে তাকিয়ে শামীম সেখান থেকে চলে যায়। তারপর সোজা 3তলায় নামে সে। এই হসপিটালে জামিল অ্যাডমিট। 304 নাম্বার ক্যাবিনে পর্দা সরাতে দেখে জামিলের মাথায় হাত দিয়ে বসে আছে হেনা। শামীমকে দেখে হেনা উঠে দাঁড়ায়। শামীম নিচু স্বরে বলে, উঠতে হবে না, তুমি বসো। হেনা বসে পড়ে। শামীম জামিলের কাছে এগিয়ে যায়। জামিল তার ইয়াশা ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ক্ষীণ স্বরে বলে, সার্জারি শেষ হয়েছে? না, চলছে। জামিল মিলান হাসে। কি অদ্ভুত তাই না ভাইয়া? একসময় আতাউল আলমকে দুবেলা তুলোধুনো করতে, আর এখন? শামীম জামিলের বেডের এক পাশে বসে। জামিল হেনার দিকে তাকিয়ে বলে, তুমি একটু বাইরে যাবে হেনা? ভাইয়ের সাথে আমার কথা আছে। হেনা উঠে চলে যায়। শামীম জামিলের দিকে তাকিয়ে আছে। জামিল বলতে থাকে, সেদিন ওদের সামনে আমি আপনাকে লজ্জা দিতে চাইনি ভাই, তাই বলিনি যে আপনি ঘোর অন্যায় করেছেন। আতাউল আলম যদি দোষী থাকতো তবুও তার শাস্তি তার মেয়ে কেন পাবে? খুব আহত হয়েছি ভাই আমি। আমি এই দুনিয়ায় কারো সামনে ছোট করতে পারবো না, কিন্তু সত্যি ভাই আপনি মহান অন্যায় করে ফেলেছেন। শামীম জামিলের দিকে তাকিয়ে থাকে তার কথা শুনে। টানা 4 ঘন্টা অপারেশনের ইতি টেনে ডক্টর রাসেল অপারেশন থিয়েটার থেকে বের হয়। শামীম তার কাছে যাওয়ার আগেই আলো ছুটে যায়। শামীম দাঁড়িয়ে পড়ে। আলো কাঁপা কাঁপা গলায় বলে, কি হয়েছে ডক্টর? মুখের উপর থেকে মাস্ক খুলে ডক্টর রাসেল একটা ম্লান হাসি হেসে বলে, অপারেশন ঠিকঠাকভাবে হয়েছে ভাবি। আলো শান্ত হতে পারে না। একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, বাঁচবে তো আব্বু? ভাবি দেখুন, আগে বলেছি একটা রিস্ক। আপনার বাবাকে আইসিইউতে শিফট করা হবে, এখনও কিছু বলা যাচ্ছে না। আলো তুমি পা পিছিয়ে গিয়ে একটা বেঞ্চে ধপ করে বসে পড়ে। ইসমাম গিয়ে ডাক্তার রাসেলকে বলে, ওনার কন্ডিশন কী রকম, মানে ধরুন আনুমানিক কখন জ্ঞান ফিরবে বলে আশা করা যায়? জ্ঞান তো এত তাড়াতাড়ি ফিরবে না, তবে হ্যাঁ 70% চান্স আছে আগামী 72 ঘন্টার মধ্যে রুগী। বাকিটা তো এই সৃষ্টিকর্তার ইচ্ছা। রেহানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আজান এবং আয়াত। শামীম কিছুক্ষণ তাদের দেখে ঈশিতাকে বলে, ওদেরকে বাড়িতে নিয়ে চল ইস্যু, এখানে ওনার মেয়ে থাকবে সম্ভবত। ওনারা চলে যাক হসপিটাল থেকে, তো কোনো লাভ নেই সবার। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, মেয়েদের মতো ফ্যাস ফ্যাস করে কাঁদছো কেন? তোমার আপুকে দেখে কিছু শিখতে পারো না? সে সহজে কাঁদে। রেহানা কান্না থামিয়ে কঠিন গলায় বলে ওঠে, আমি আমার স্বামীর কাছে থাকবো, তুমি কে ঠিক করা সবটা? স্বামী রেহানার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠে বলে, আপনার জামাই আমি, আপনার মেয়ের স্বামী। এখন যেটা বলছি সেটা চুপচাপ করুন, নয়তো ধরে বেঁধে বাড়িতে রেখে আসবো। সবাই চুপ করে শোনে শামীমের কথা। কিছুক্ষণ পরে শামীম বলে উঠে, হসপিটাল থেকে আপনি করবেন কি? আপনি নিজে হাই ব্লাড প্রেশারের রুগী, এখন যদি একটা অঘটন ঘটে ফেলেন ভোগান্তি তো আপনার ছেলে।
মেয়েদের হবে। ঈশিতা রেহানার পাশে বসে নরম গলায় বলে, আন্টি দোহাই আপনার, আজান আয়াতকে নিয়ে চলে যান। এখান থেকে কোনো মানে নেই। আলো তো আছে, ও সবটা দেখবে। রেহানা মাথা তুলে এক পলক ঈশিতার দেখে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে আইসিইউর কাছে গিয়ে আতর আলমের নিথর শরীরটা দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পাশে বসে আর চোখে আলোর দিকে এক পলক তাকায় সে। মাথা নিচু করে বসে আছে আলো। শামীমের হাতে টিস্যু পেপারে মোড়ানো একটা স্যান্ডউইচ। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অনেকটা সাহস নিয়ে সে স্যান্ডউইচটা আলোর দিকে এগিয়ে দেয়। নরম গলায় বলে, ওঠো, রাত থেকে কিছু খাওনি। এখন দুপুর 1:30 বাজে গিয়েছে। এটা অন্তত মুখে দাও। আলো এক পলক স্যান্ডউইচটার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলে, এসব এখন বন্ধ করুন। আমি কথা দিচ্ছি আমি আপনার নামে কোনো মামলা করব না, কোনো স্টেপ নেব না আপনার বিরুদ্ধে। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি শুধু এখান থেকে চলে যান। আমার আপনাকে দেখলে যন্ত্রণা হচ্ছে খুব। এসব কথার সাথে তোমার একটা খাওয়ার কোনো সম্পর্ক নেই আলো। তুমি এটা খাও। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আলো হাত বাড়িয়ে স্যান্ডউইচটা নিয়ে নেয়। স্যান্ডউইচটা নিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা কামড় বসায় তাতে। শামীম আলোকে দেখে কিছুটা স্বস্তি পায়। পানির বোতলটা এগিয়ে দিয়ে আলোর দিকে। আলো নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, কি কপাল আমার, যে লোকটার জন্য আব্বু আজ মরতে বসেছে আমি তার হাতের খাবার খাচ্ছি। কয়েক মুহূর্তে নীরব থেকে শামীম বলে ওঠে, শুধু খাবার নয়, তার কিনে দেওয়া শাড়ি তোমার গায়ে, তার কেনা গহনা পরে আছো, তার মায়ের হাতের বালা তোমার হাতে, তার নামের সাথে তোমার নাম জুড়ে দিয়েছ, অদ্রিতা আলো। অভিভাবক স্বামীর নাম স্বামী নিয়াসার মির্জা। স্বামীনের এমন উত্তরে আলো ম্লান হাসে। সে হাসিতে স্বামীনের প্রতি ছিল বিদ্রোহ। স্বামীন হঠাৎ করে একটা হাত ধরে ফেলে আলোর। আলো হাত সরিয়ে নেয়। স্বামীন আলতো করে সেই হাতটাকে নিজের দুহাতে আলগে নিয়ে নরম গলায় বলে, একটা মাস নষ্ট করে দিয়েছি তোমার জীবনের। আমাকে আরও একটা মাস সময় দাও। সবটা না পারি কিছুটা হলেও ঠিক করে দেব আমি। আলো নিজের হাত ছাড়িয়ে নেয় না। স্বামীনের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আপনি আমার জীবন থেকে গোটা জীবনটাই নিয়ে নেন ইয়াসার মির্জা, তবু আপনার প্রতি আমার অনুভূতি বদলাবে না, কিংবা এই সম্পর্ককে শ্রদ্ধায় আমি করব না। আপনাকে আমি 17 বছর সময় দিলাম, আপনাকে স্বামীর অধিকার খাটানোর অনুমতি দিলাম, আমি নিজেকে সমর্পণ করলাম, কিন্তু আপনি আমাকে পাবেন না। এর ভিতরে আমিটাকে পাবেন না আপনি। আমি আপনাকে ঘৃণা করি। কথাটি বলে আলোর চোখ বন্ধ করে নেয়। 2 ফোঁটা তরল গড়িয়ে পড়ে তার 2 চোখ থেকে। স্বামীন আলো হাত ছেড়ে দিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। অতিথিরা এসে সবাই হতকম্ব হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই প্রথম কোনো বিয়ের রিসিপশন হচ্ছে যেখানে বর বউ নেই। সাংবাদিকরা এসে বিভিন্ন প্রশ্ন করছে। ইলহাম এবং ইমতিয়াজ মির্জা সবাইকে সবটা বুঝে বলে কোনো রকম ম্যানেজ করে নিয়েছে বিষয়টা। অনুষ্ঠানে জুঁইকে দেখে ইলহাম কিছুটা বিরক্ত হয়ে তার দিকে এগিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গিয়ে ধমকে সুরে বলে, তুমি এখানে এসেছো কেন? পাগল হয়ে গিয়েছো নাকি তুমি? জুঁই চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ফোন ধরছিলে না কেন? আমার জবাব দাও। বউ কি আঁচলে বেঁধে নিয়েছে নাকি? ইলহাম প্রচণ্ড রেগে গেলে নিজেকে শান্ত করে বলে, দেখো জুঁই, তুমি এখানে হুট করে চলে আসলে সমস্যাটা তো আমার হবে, তাই না? এটা কি তুমি চাও? আমার ফোন লাগাতার কেটে দেওয়ার আগে এটা মাথায় রাখা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আর কাটব না। এবার তুমি যাও। ঘর ভর্তি অতিথি, বাড়িতে বাবা আছে, সমস্যা হবে আমার, প্লিজ যাও। জুঁই বলে, ঠিক আছে, আগে কিছু টাকা দাও, আমি শপিংয়ে যাব। ইলহাম জুঁইয়ের দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে তার পকেট থেকে ওয়ালেট বের করে জুঁইয়ের হাতে একটা কার্ড দেয়। জুঁই আহ্লাদি গলায় বলে, বলো কাল দেখা হবে সকালে। বলো কাল হবে না জুঁই, ইহানের মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। জুঁই কপাল কুঁচকে বলে, কি হয়েছে ওর? পেট বাড়িয়েছে নাকি আবার? দেখো ইলহাম, যদি এমন কিছু হয় তাহলে ওর অবসান করাবে তুমি, মাইন্ড ইট। ইলহাম রেগে গিয়ে বলে, স্টপ জুঁই, এখন যাও প্লিজ। জুঁই চলে যায়। ইলহাম কিছুক্ষণ থেকে ঘুরে দাঁড়াতে দেখে ঋতু তার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো ভেজা। ইলহাম কিছু বলার আগে ঋতু চলে যায় সেখান থেকে। বিকেল 3টার দিকে রেহানা আজান আয়াতকে নিয়ে আবার এসেছে হসপিটালে। সন্ধ্যার দিকে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আলো।
বলেছে সে একাই থাকতে পারবে। শামিন এসে পেছন থেকে আলোকে ডেকে উঠে, আলো। আলো ঘুরে তাকায়। শামিন নরম গলায় বলে, অনেক রাত হয়েছে, কাল রাত থেকে ঘুমাওনি, বাড়ি চলো, একটু ঘুমিয়ে নেবে। এখানে থাকার কোনো প্রয়োজন নেই। নার্স ঠিক করে রেখেছে আমি, কোনো অসুবিধা হবে না। আমার আব্বুর কাছ থেকে আমাকে কোথায় নিয়ে যেতে পারবেন না। নিচু স্বরে কিন্তু জেদি কণ্ঠে বলে উঠে আলো। শামিন আলোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, ঠিক আছে থাকো, আমি আশেপাশে আছি, প্রয়োজন হলে ডেকে নিও। ইলহাম এসে শামিনের পিছে দাঁড়িয়ে বলে, তুমিও তো ঘুমাওনি। ভাইয়া তুমি বাড়িতে যাও, আমি আছি। না তুই যা, তোদের কষ্ট করার কোনো মানে হয় না, ছোট যা। জোরাজুরি করে ভাইয়ের সাথে পারা যাবে না। ইসমাম হাল ছেড়ে দিয়ে আলোর দিকে এক পলক তাকায়, তারপর চলে যায় সে। ঘুরে ফিরে ওয়েটিং রুমে এসে দেখে আলো বসে আছে চুপচাপ। ঘুমে তার চোখ বুজে আসছে। ওয়েটিং রুমে তা দুজনে এখন। পুরো হসপিটাল নিস্তব্ধ। শামিন এগিয়ে গিয়ে আলোর পাশে বসে। আলো বসে বসে ঢুলছে। স্বামীর উপস্থিত সে টের পায়নি। কয়েক পলক আলোকে দেখে শামিন বলে ওঠে, ভিতরে কেবিন রয়েছে, অন্তত সেখানে গিয়ে ঘুমাও। আলো লাফিয়ে ওঠে। শামিন বলে, সরি, ভয় পেয়ে যাবে বুঝিনি। বলেছি ভিতরে ক্যাবিন আছে, সেখানে গিয়ে ঘুমাও। এভাবে বসে বসে তো ঘুমানো যায় না। আলো কপাল কুঁচকে বলে, চোখটা একটু লেগে গিয়েছিল, ঘুমাইনি, এখানে ঠিক আছি আমি। শামিন কিছুক্ষণ শীতল চোখে আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে থাকে। আলো তার দিকে তাকিয়ে আছে। শামিন আলোর চোখের দিকে এক পলক তাকিয়ে আলোকে পাঁচকুলে করে তুলে নেয়। নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে আলো ব্যর্থ হয়। সোজা হেঁটে একটা কেবিনে ঢুকে একটা বেডের ওপর আলোকে বসিয়ে দেয় শামিন। আলো তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে খুব ঠান্ডাভাবে বলে, এখন এখানে চুপচাপ শুয়ে না পড়লে এক চড় মেরে সামনের পাটির দাঁত সবগুলো ফেলে দিব আছিয়া। তোকে দেবদাস মুভিতে কাস্ট করা যেতে পারে, লুকটা একবারে পারফেক্ট। ফুরাত শামিনের দিকে তাকিয়ে কথাটা বলে সামনে দিকে তাকায়। শামিন এক মনে ড্রাইভ করছে। ফুরাত বলে, সেদিন রাতে তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আসলে রায়সার সাথে ঝগড়া হয়েছিল। তুই কি এখনও রেগে? না, এক শব্দে জবাব দেয় শামিন। 2 রাত না ঘুমিয়েছিলি? না, গতকাল শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিলাম, তা বসে বসে। এখন পুরো শরীর ভেঙে ঘুম আসছে। বাড়িতে গিয়ে একটু ঘুমাবো। আলো কী করছে? কাঁদছে খুব? না, প্রথমে খুব কাঁদছিল, এখন স্বাভাবিক, শুধু আমাকে দেখে ক্ষেপে যায়। তো যাচ্ছিস কেন সামনে? হেল্প করলে আড়াল থেকেও তো করা যায়। আমার বউ, আমি সামনে যাব না? ফুয়াদ সামনের দিকে তাকায়, পরপর বলে ওঠে, আমার দাদি তোর কপালে তিলটা দেখে সব সময় বলতো তুই নাকি বউ পাগল হবি। দাদির কথা মিলে যাচ্ছে। শামিন মেলান হাসে। ফুরাদের অফিসের সামনে ফুরাদের নামিয়ে দিয়ে সোজা শান্তিনীরে ছুটে যায় তার গাড়ি। ধীর পায়ে বাড়িতে ঢুকে দেখে ক্যাটারিংয়ের সার্ভিসের লোকেরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। ইয়াশা মির্জা লিভিং রুমে ইহানকে কোলে নিয়ে বসেছিল। শামিনকে দেখে উঠে দাঁড়িয়ে যায়, গম্ভীর কণ্ঠে বলে, দাঁড়াও। শামিন দাঁড়ায় না, একটা হাই তুলে বলে, ঘুমাবো বাবা, দাঁড়ানোর সময় নেই। সিঁড়ি বেয়ে ইসমাম নামে। শামিনকে দেখে বলে, তুমি এসে গিয়েছো? আমি হসপিটালে যাচ্ছি ভাইয়া। হ্যাঁ এসেছি, বিকালের দিকে গিয়ে তোর ভাবিকে নিয়ে আসবো। এখন আমার একটু ঘুমের প্রয়োজন। তুই যেতে চাইলে যা, তবে ওরা তোর সাথে যে খুব ভালো ব্যবহার করবে তা গ্যারান্টি দিতে পারছি না। ইমতিয়াজ মির্জা বলে ওঠে, এতগুলো টাকা দিয়ে তুমি আতাউর আলমের অপারেশন করিয়েছ তুমি? কেন বাবা, এর থেকে বেশি টাকা আমি প্রত্যেক মাসে এতিমখানাগুলোতে দেই। তোমার কি কোনো অসুবিধা হয়েছে? লোকটা আতাউর আলম বলে। না, সেসব পুরানো কথা, তার জের ধরে আমি কিছুই বলছি না। আমি ভুলের মাসুল গুনছি বাবা, ঠান্ডা গলায় বলো শামিন। ইমতিয়াজ মির্জা বিদ্রুপ করে বলে ওঠে, তোমার মেজো ভাই ভুল করে এক মেয়ে ওড়না ধরে টান দিল, সেখানে মাসুল গুনলে। এখন তুমি ভুল করে এক মেয়েকে তুলে এনে বিয়ে করে তার মাসুল গুনছো। আর তোমার এই ছোট ভাই ভুল করে কি করবে? জানতে পারি কথাটা বলে ইমতিয়াজ মির্জা ইসমামের দিকে তাকায়। ইসমাম কিছু না বলে বেরিয়ে যায় বাড়ি থেকে। শামিন বাবার দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যায়। ঘরে ঢুকে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ফোনে রিংটন বেজে যাচ্ছে। তোয়ালার দিকে মাথা
মুছতে মুছতে ফোনটা রিসিভ করে কানে ধরে। কী রে স্বামী নিয়ে আসা? শেষমেশ আতর আলমের মেয়েকে সাগরের কণ্ঠ পেয়ে শামিন ফোন কেটে দিতে যাবে, তখনই সাগর বলে ওঠে, খবরদার ফোন কাটবি না শামিন। আগে বল, তুই আমাকে লিস্টটা পেতে দিসনি কেন শালা? জামিলের গায়ে হাত তুলছে তোর বাপের লোক। আমার দুর্বল জায়গায় আঘাত করতে আসলে আমি তার ঠিক আসল জায়গায় আঘাত করি। তোকে আর তোর বাপকে সিটি কলেজের ছেলে পুলে দিয়ে পিটিয়ে মারার থেকে ভাবলাম প্রাণে নাম মেরে ধনে মারি। কেমন লাগছে এখন? কথাটি বলে শামিন কুৎসিত একটা গালি দেয় সাগরকে। সাগর গালিটা গায়ে না মেখে ঠান্ডা গলায় বলে, তোর খুব খারাপ অবস্থা করে ছাড়বো শামিন। আমাকে তুই খুব ভালো করে চিনিস, এত বড় ক্ষতি আমি হজম করব না কিন্তু। শামিন একটা বাঁকা হাসি দিয়ে ফোন কেটে দেয়। তোয়ালা দিয়ে মাথাটা ভালো করে মুছে তোয়ালাটা দূরে ছুঁড়ে মেরে বিছানা গায়ে এলিয়ে দেয়। ঘুমের দু চোখ তলিয়ে আসছে। ফ্লাইওভারের সাইড থেকে ফোন আসছে, সেখানে গিয়ে একটা বার দেখে আসা দরকার। বিছানা টান টান হয়ে শুয়ে চোখ বুজে থাকে কিছুক্ষণ, তারপর ফোনটা আবারও হাতে নিয়ে তৈয়বকে ফোন দেয়। তৈয়ব ফোনটা রিসিভ করতে শামিন বলে ওঠে, তোর ভাবি কি করছে? ভাবি তার মাকে খাইয়ে দিচ্ছে ভাই, আর সে খেয়েছে তা জানি না, গিয়ে জিজ্ঞেস করে আসবো? জিজ্ঞেস করতে গেলে চর খাবি, যাস না। ইসমাম যাচ্ছে হসপিটালে, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি, আমি এখন ঘুমাবো, বিকেলে আস। জি আচ্ছা ভাইয়া। শামিন ফোন কেটে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছু সময় যেতে ঘুমিয়ে যায় সে। অদ্রিতা ইসমামের কণ্ঠ পেয়ে মাথা তুলে তাকায় আলো। ইসমাম আলোর পাশে কিছুটা দূরত্ব নিয়ে বসে। আলো স্বাভাবিক গলায় বলে, এলেন কেন? ভাই স্পাই হিসেবে পাঠিয়েছে বুঝি? আমি পুলিশ ডাকবো কি না, মুখ খুললামবো কি না, এসব দেখতে পাঠিয়েছে তোমাকে? না, তোমার খেয়াল রাখতে পাঠিয়েছে। আলো চুপ করে থাকে। ইসমাম বলে, ভাইয়া প্রচণ্ড অনুতপ্ত তো। সে অনুতপ্ত তাই তার বুকে ঝাঁপ দিব? ভুলে যাব সেই বিভীষিকাময় রাতটা? ইসমাম চুপ করে আলোকে দেখছে। সেই রাতটা তো তার জীবনের সবচেয়ে বিভীষিকাময় রাত। খুব ক্লান্ত দেখাচ্ছে আলোকে। নরম গলায় ইসমাম বলে, বিকেলে বাড়িতে চলে যেও প্লিজ। এখানে নার্সরা সবটা দেখবে। তোমার এভাবে ভোগান্তি আমাদের কারো কাম্য নয়। ভোগান্তি তোমাদের কাছে? ওই মানুষটা আমার আব্বু। আমার কোনো কষ্ট হচ্ছে না। ভাইয়ের হনুমানগিরি করা শেষ হলে তুমি এখান থেকে যাও, প্লিজ যাও। তুমি যাবে না? না। শামিনের মুখের ওপর বলে দেয় আলো। শামিন রাগটা নিয়ন্ত্রণ করে বলে, দুজন নার্স ঠিক করা, যেখানে থাকা প্রয়োজন নেই সেখানেই নিজেকে কষ্ট দিচ্ছ কেন? হসপিটাল কি একটা থাকার জায়গা? এখানে কেউ শখ করে থাকে? আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। শামিন একটা নিঃশ্বাস নিয়ে নরম গলায় বলে, দেখো তোমার বাবা ঠিক আছে, সম্ভবত খুব শিগগিরই জ্ঞান ফিরবে তার। তুমি বাড়িতে চলো, প্রতিদিন এসে এসে সকাল সন্ধ্যা দেখবে। এভাবে একটানা হসপিটালে পড়ে থাকলে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে আলো। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ থাকতে পারে এতদিন এভাবে? ঘুম নেই, গোসল নেই, খাওয়া হচ্ছে না ঠিকভাবে। আলোকে চুপ থাকতে দেখে শামিন আলোর হাত ধরে। খুব নিচু স্বরে বলে, মাত্র 1 মাস নিয়েছি তোমার থেকে, আজ থেকে 1 মাসের প্রথম দিন। চলো বাড়িতে। আলোকে কিছু বলতে না দিয়ে শামিন আলোর হাত ধরে বের করে নিয়ে আসে হসপিটাল থেকে। আলো নিশ্চুপ হয়ে থাকে। রাত তখন 10:30। আলোকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে। এক পলক আলোর দিকে তাকিয়ে বলে, সিট বেল্টটা বাঁধো প্লিজ। আলো রোবটের মতো শামিনের বলার সাথে সাথে সিট বেল্ট বেঁধে নেয়। পুরো রাস্তায় দুজনে চুপচাপ শান্তি নিয়ে গেট থেকে গাড়ি ঢোকে। গাড়ি থামিয়ে শামিন নেমে দরজা খুলে আলোকে নামিয়ে বলে, আলো নেমে পড়ো। লিভিং রুমে ঈশিতা এবং পরি বসেছিল। আজ বিকেলে পরি এসেছে। আলো আর শামিনকে দেখে দুজন উঠে দাঁড়ায়। ঈশিতা নরম গলায় বলে, তুমি ঠিক আছো ভাবি? আলো মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। শামিন আলো পিছু পিছু যায়। ঘরে ঢুকে আলো 1 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকে, আলমারির কাজটায় যায়। তারপর একটা শাড়ি, আকাশি রঙের সুতি শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। শামিন দরজা বন্ধ করে গায়ে শার্টটা পাল্টে নিয়ে একটা বালিশ এনে ডিভানে রেখে বসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হয়। আলো ওয়াশরুম থেকে বের হয় না। শামিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে আলো প্রায় 45 মিনিট ধরে গোসল করছে। কিছু সময় যেতে খট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হয়। ধীর পায়ে আলো বের হয়ে আসে। মাথায় তোয়ালা জড়িয়ে
রেখেছে, শাড়ির আঁচল টেনে ডান কাঁধে তুলে রেখেছে। মাথা ঘুরিয়ে আলো মুখের দিকে তাকাতে শামিন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আলোর দিকে। আকাশী কোনো আহামরি সুন্দর রং নয়, অথচ এই শ্যামলা বর্ণের মেয়েটি কি ভীষণ মানিয়েছে। শামিন খেয়াল করেছে শামিনের যত অপছন্দের সব রং এই মেয়েটির গায়ে জড়াইলে শামিনের চোখ সুন্দর হয়ে উঠে রংটা। হঠাৎ করে আলো একটা হাঁচি দিতেই শামিন ঘোর কেটে যায়। আলো বিছানায় বসে মাথা থেকে তোয়ালা টেনে সরিয়ে নেয়। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ তাকিয়ে থেকে শামিন চোখ সরিয়ে নেয়। আলো নিজের গায়ে একটা চাদর টেনে নিয়ে ওদিকে ফিরে শুয়ে পড়ে। শামিন মাথা ঘুরিয়ে আবার আলোর দিকে তাকায়। একবার ভাবলো আলোকে বলবো মাথাটা ভালো করে মুছে নিতে, কিন্তু সে সাহস পেল না। তর্কাতর্কি শুরু হয়ে যাবে তাহলে। আলো শেষ পর্যায়ে বলল, আমি আপনাকে ঘৃণা করি ইয়াসার মির্জা। এত রাত সেই বাক্যটা শুনতে ইচ্ছে করছে না শামীমের।